আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 6-এর 6.3 একটা এক্সট্রা এবং একটি ক্রিয়েটিভের ক খ এই দুটি জ্যামিতির প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমরা অনেকে মনে করি জ্যামিতি অনেক কঠিন, এটা না বুঝে অনেকেই মুখস্থ করতে চাই। তো সেই ধারণাটাকে চেঞ্জ করার আমি চেষ্টা করব যে জ্যামিতির কোনো পার্ট কখনো মুখস্থ করা যাবে না। জ্যামিতি একটি তথ্য নির্ভর অংশ। এই অংশে ভালো করতে চাইলে জ্যামিতিক যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো যদি তুমি ভালো করে রপ্ত করতে পারো এবং জ্যামিতিক যে কোনো তথ্যগুলো দেখা মাত্রই যদি তার প্রয়োজনীয় ডায়াগ্রামটা তুমি তোমার এই অন্তর চোখে ড্র করতে পারো, তাহলে জ্যামিতি খুব সহজ। জ্যামিতির মতো এত ইন্টারেস্টিং পার্ট নেই। তো আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমরা ক্লাসটা উপভোগ। প্রথমে দেখি যে আজকে আমরা ঠিক কী সমস্যা নিয়ে কথা বলবো। এই যে দুইটি সমস্যা, এই দুইটি সমস্যা মূলত সেম। দেখো, একই প্রমাণ, তাহলে এদের দুরকম প্রশ্ন কেন? অর্থাৎ এখানে একটা ত্রিভুজের যে কথাটা বলা হচ্ছে যে এটা একটা ত্রিভুজ, তবে এই ত্রিভুজের কোনো বৈশিষ্ট্যের কথা বলা নেই। দ্যাট মিন্স ত্রিভুজটা ঠিক কোন প্রকার সেটা বলা নেই। তুমি যে কোনো ত্রিভুজের অঙ্কন করে এটা প্রমাণ করতে পারো। আর এই ত্রিভুজের ক্ষেত্রে স্পষ্ট করে বলা হচ্ছে যে এই ত্রিভুজের একটি কোণ এক সমকোণ। দ্যাট মিন্স এটি একটি সমকোণী ত্রিভুজ, একে করতে হবে। তো আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই তো এই ইনফরমেশনটা সত্য। এটা কিন্তু জ্যামিতিক একটি সূত্রও বটে। তো এই জ্যামিতিক এই তথ্যগুলো প্রশ্ন সহ যদি তুমি মনে রাখতে পারো, তাহলে জ্যামিতির যে এমসিকিউ প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তুমি খুবই সহজে অ্যান্সার করতে পারবে। তো দেখো, প্রথম প্রশ্নটার জন্য আমি প্রয়োজনীয় চিত্রটা এখানে এঁকে আমি চিন্তা করি কিভাবে করব, আর এটার জন্য কি কি আমাকে বা আমাদের দরকার পড়বে। দেখো, এবিসি ত্রিভুজের এখানে বলছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তো এবিসি একটি ত্রিভুজের কথা বলছে। এই ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের একটি ত্রিভুজে আমরা প্রথমে ড্র করে নেব। এবিসি একটি ত্রিভুজ। আমি হাতে করতেছি, তোমরা স্কেল দিয়ে করলে এই জিনিসগুলো অনেক সুন্দর দেখা যাবে। এই উপপাদ্যের ক্ষেত্রে চিত্র নিয়ে কখনো মাথা ব্যথা করবে না। চিত্র যা বলবে মোটামুটি আনুপাতিক চিত্রটা আঁকতে পারলেই হয়ে যাবে। তাহলে এবিসি হচ্ছে একটি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। আমরা এগুলো কিন্তু সব আইডিয়া করেই দিয়ে দেব। আমি কিন্তু আবারও বলতেছি, উপপাদ্যের ক্ষেত্রে একদম মধ্যবিন্দু যে আমাকে দুই বিন্দুকে বি এবং সিকে কেন্দ্র করে ঠিক মধ্যবিন্দু নির্ণয় করে করতে হবে, এটার কিন্তু দরকার পড়ে না। তো আমরা বিসি বাহুর মধ্যবিন্দু ডি নেব। হলে প্রমাণ করো যে এ বি। আমরা একটু লক্ষ্য করবে যে ডি নিলাম, এইখানে কি এ আর ডি যোগ করব কি করব না সেটা আমি প্রমাণের মধ্যে যদি থাকে আমি এখনই অবশ্যই যোগ করতে হবে। আর প্রমাণের মধ্যে যদি না থাকে তাহলে হয়তো আমাদের পরে দরকার হলে সেই ক্ষেত্রে করব। দেখো, এ বি, আমাদের এ বি আছে প্লাস এসি গ্রেটার দ্যান 2AD, তাহলে এ এবং ডি আমাকে যোগ করতে হবে। তাহলে বুঝতেছি এ এবং ডি আমরা যোগ করব। ওকে, একটু বাঁকা হলো, সমস্যা নেই। এই ডিটা আমরা একটু পাশে লিখব। কেন লিখব? আমরা এখানে একটা অতিরিক্ত অংশ অঙ্কনে অ্যাড করব। তো শেষ সমাধানের শুরু করি আমরা। তাহলে আমরা প্রথমে লিখব বিশেষ নির্বাচন। তোমরা সংক্ষেপে লিখতে পারো, আমি সংক্ষেপেই লিখে দিলাম। প্রথমেই যেটা লিখব, কোনো ত্রিভুজ যদি স্পষ্ট বলে দেয়া থাকে সেই ক্ষেত্রে মনে করি না লিখে আমরা লিখতে পারি যে দেয়া আছে। আমরা ঠিক এভাবেই লিখতে পারি, দেয়া আছে। প্রশ্ন দেখে আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি। আচ্ছা, এটা আমরা শেষ করলাম। এরপর কিন্তু দেখো, প্রমাণে যেহেতু এ ডি আছে, এই এ এবং ডিটা যে আমি যোগ করছি এই যোগটা আমাকে বিশেষ নির্বাচনে লিখতে হবে। তাহলে আমরা লিখব এ কমা ডি যোগ করি। আচ্ছা দেখো, আমি এখানে কিন্তু তোমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ তুমি একদম এক্সাম পেপারে যা যেখানে লেখা দরকার আমি সমস্ত কিছুই তোমাকে লিখে দিচ্ছি। আমরা যোগ করি, এটা লিখলাম। এরপর লিখব প্রমাণ করতে হবে যে এইটা যা আছে আমরা সেটা দেখে লিখব। এ বি প্লাস এসি
ইজ গ্রেটার দ্যান 2AD। আচ্ছা, ওকে, এরপর আসো, এইটা কি আমরা ঠিক এইটুকু চিত্রতেই প্রমাণ করতে পারবো কি না সেটা দেখো। যেহেতু এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ কোন ধরনের, কোনো একটা গ্রুপের কিনা সেটা কিন্তু স্পষ্ট উল্লেখ করা নেই। এই জন্য আমরা এই শুধুমাত্র এইটুকু চিত্র দিয়ে কখনোই এই প্রমাণটা করা সম্ভব হবে না। তার জন্য আমাদের অতিরিক্ত কিছু করতে হবে। আর এই অতিরিক্ত কিছু কি করব, কিভাবে করব, সেই বিষয়টা আমি একটু বলছি। দেখো, যেহেতু এখানে প্রমাণে 2AD আছে, তো তাহলে আমরা এই AD বাহুটাকে যদি বর্ধিত করতে পারি, তো বর্ধিত আমরা জ্যামিতিতে করতে পারি, তবে শর্ত সাপেক্ষে। অর্থাৎ কোনো একটি রেখাকে বর্ধিত করতে হলে কতটুকু করব সেই বিষয়টা কিন্তু উল্লেখ করতে হয়। তাহলে আমরা একটা কাজ করব, এই এডিকে আমরা পর্যন্ত বর্ধিত করব। অর্থাৎ AD যতটুকু, এইখান থেকে এটাও ততটুকু হবে। এটার নাম আমরা দিয়ে দেব এবং যে কোনো একটা দিক আমরা যোগ করব। তো আমরা এই দিকেই যোগ করে দিলাম, CE যোগ করি। এই যে অতিরিক্ত অংশ লিখলাম, আগে আমরা লিখে নিই, অঙ্কনটা কমপ্লিট করি, এরপর আমি তোমাদের বলবো যে কি করতে হবে। আচ্ছা, অঙ্কনটা আমরা কি করলাম, যা করলাম ঠিক সেটাই আমরা লিখব। আমরা কি করছি দেখো, এডিকে পর্যন্ত সহজভাবে লিখবে, সবসময় খুব কঠিন ভাষা ব্যবহার করার চেষ্টা করবে না, সহজে যেটা লেখা যায় সেটাই লিখে দিবে। এডিকে পর্যন্ত বর্ধিত করি যেন, এই যে শর্ত কিভাবে করছি আমরা, এডি সমান এডি না, একটা কাজ করি আমরা, আরও একটু সহজ করে লিখি, যেটা হচ্ছে যে বর্ধিত করার ফলে যে অংশটা তৈরি হয় সেটার নামটা আমরা আগে লিখব। তার মানে ডিই সমান এডি, ডিটা কার সমান, এডির সমান করে করছি, এডি হয়। আচ্ছা দেখো, তাহলে কথাটা কিন্তু ক্লিয়ার যে আমরা এইখানে কি কাজ করলাম। এরপর আর একটা কাজ করছি, সি এবং যোগ করছি। তাহলে যোগের ক্ষেত্রে কমা ব্যবহার করতে হয়, না করলেও সমস্যা নেই, তুমি সি যোগ করে লিখলেও হবে। আমি সবসময় কমা ব্যবহার করি, তোমাদের ভালো লাগলে তোমরাও করবে। সি কমা আমরা কি করব, যোগ করি, শেষ। আমাদের এই অঙ্কনের কাজটা কিন্তু শেষ। এখন আসো আমরা প্রমাণ লিখব। তো এইটুকু আমি একটু মুছে দিচ্ছি, প্রমাণ। এখানে দেখো, কোনো জ্যামিতিতে মনে রাখবে, জ্যামিতি কিন্তু একটা নিয়মের মধ্যেই কাজ করতে হয়। তাহলে নিয়মটা আমি বলতেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। যদি কখনো কোনো জ্যামিতির কোনো একটি রেখাকে বর্ধিত করা হয় এবং বর্ধিতর ফলে যদি সেখানে আরেকটি ত্রিভুজের উৎপন্ন হয়, তবে আমার প্রথম কাজ হচ্ছে ওই ত্রিভুজ আর ঠিক তার বিপরীত দিকে, অর্থাৎ এই ডি কোণের বিপরীত কোণ হিসাব করে যে ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হয়। এখন আমি তোমাকে একটা ইনফরমেশন আমি বলছি, জ্যামিতি হচ্ছে একটা তথ্যবহুল অংশ। যার কাছে যত তথ্য থাকবে সে তত সহজে এই জ্যামিতি অংশ চিন্তা করতে পারবে। আর এই চিন্তা তোমরা যারা নতুন বা চিন্তা করতে শেখোনি, তারা কথা শুনে একটু একটু করে চিন্তা করার চেষ্টা করবে। আচ্ছা, তো আমি যেটা বললাম কথাটা ভালো করে মনে রাখো। তাহলে আমরা কি করব, এই যে CDE, এই যে ত্রিভুজ এবং ABD, এই দুইটা ত্রিভুজকে আমরা প্রথমে সর্বসম প্রমাণ করব। কেন? কারণ যদি আমি এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে AB এবং C এই দুইটাকে আমি সমান বলতে পারবো। আর যখনই AB এবং C সমান হবে, দেখো এটাও কিন্তু একটা ত্রিভুজ, যে ত্রিভুজে গ্রেটার দ্যান লেস দ্যান থাকবে, সেখানে আমরা জ্যামিতিক এই তথ্যটা ব্যবহার করার চেষ্টা করব বা চিন্তা করব যে এর মধ্যে অবশ্যই আমাকে যে একটা ত্রিভুজ গঠিত হওয়ার শর্ত আছে। কি, একটা ত্রিভুজ তখনই গঠন করা যায় যখন ওই ত্রিভুজের দুইটি বাহুর, যে কোনো দুইটি বাহুর যোগফল, আসলে যে কোনো বলতে আমি আরও ক্লিয়ার, আরও সহজ করে বলতেছি, সেটা হচ্ছে ছোট দুই বাহুর যোগফল বড় বাহু থেকে বড় হয়। মনে রাখবে, এটা কিন্তু একটা MCQ এর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি একটা ত্রিভুজের যে তিনটি বাহু থাকে, সেই তিনটি বাহুর মধ্যে ছোট যে দুই বাহু, তাদের যোগফল যদি বড় বাহুর চেয়ে বড় হয় তবেই ত্রিভুজ হবে, আদারওয়াইজ হবে না। তো এখানে দেখো, এই যে পুরো ত্রিভুজটাকে নিয়ে একটু ভাবো, ACE, এই ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহু AE,
তাহলে এইটাকে যদি আমরা তৃতীয় বাহু ধরি তাহলে আমরা কিন্তু লিখতে পারি AC প্লাস সি গ্রেটার দ্যান এই। এখন এই যে কথা, দুইটাই এডি কিন্তু একই কথা, দ্যাট মিন্স প্রমাণটা কিন্তু হয়ে গেল। তো AC প্লাস সি গ্রেটার দ্যান 2AD এইটা। তো এই যে AC আমরা পেয়ে গেলাম, সিটা চলে আসছে, তো সি আর এবি এরা যদি সমান আমরা বলতে পারি তাহলে কিন্তু সির জায়গায় এবি বসিয়ে দিলে আমাদের এই প্রমাণটা হয়ে গেল। ঠিক এই উদ্দেশ্যেই। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম যে বিপরীত দিকে দুইটা ত্রিভুজ যখনই অঙ্কনের কোনো বাহুকে বর্ধিত করার ফলে নতুন ত্রিভুজ হয় এবং তার বিপরীতে আর একটা ত্রিভুজ থাকে, আমাদের প্রথম কাজ হচ্ছে সেই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা। আর সর্বসম প্রমাণ করার 4টা রাস্তা আছে। 4টা রাস্তার মধ্যে একটা হচ্ছে 3টি তথ্য ইনফরমেশন থাকতে হবে। সেটা একটা ত্রিভুজের 3টি বাহু আরেকটি ত্রিভুজের 3টা বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। 2 বাহু একটা কমিয়ে নাও, তাহলে ত্রিভুজের 2টি বাহু আর অবশিষ্ট একটি তথ্য কোণ দিয়ে পূরণ করো। এই কোণটা যে কোনো কোণ হলে হবে না, সেই বাহু দুইটার অন্তর্ভুক্ত। তার মানে দুইটা বাহু যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেই কোণ সমান থাকতে হবে। তাহলে দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম। এই তথ্যটা তুমি মনে রাখো। আর একটি বাহু আরেকটি কমিয়ে দাও, তার মানে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহু এবং যে কোনো দুইটা কোণ, এই ক্ষেত্রে কিন্তু যে কোনো দুইটা কোণ সমান হলে ত্রিভুজটাকে সর্বসম বলতে পারবো। আর যদি ত্রিভুজটা বিশেষ গ্রুপের হয়, যেমন সমকোণী ত্রিভুজ, সেই ক্ষেত্রে 3টা শর্তের দরকার হয় না। সমকোণী ত্রিভুজের জন্য শুধুমাত্র অতিভুজ লাগবে, অবশ্যই অতিভুজ লাগবে, এবং সমকোণ সংলগ্ন দুইটা বাহুর যে কোনো একটা হলেই হয়। তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এবং যে কোনো একটা বাহু সমান হলেই কিন্তু আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি। এই 4টা নিয়মে আমরা সর্বসম প্রমাণ করতে পারবো। তো আমরা কিভাবে প্রমাণ শুরু করবো? আসো সর্বসম প্রমাণ করার টেকনিক বা সহজ নিয়মের কথা বলে দিচ্ছি। প্রথমে দুইটা ত্রিভুজের নাম লিখবে, লিখে তুমি সর্বদা বাহুর দিকেই চিন্তাটা শুরু করবা যে একটা ত্রিভুজের মানে 3টা বাহু আর একটা ত্রিভুজের 3টা বাহুর সমান করা যায় কি না, তুমি বাহুর দিকে চিন্তা করা শুরু করবে। বাহু যদি না হয়, একটা বাহু কম হলে আর দুইটা কোণ লাগবে বা কি লাগবে সেই তথ্য অনুযায়ী আমরা কাজ করব। আমি একটু তোমাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তাহলে আমার টার্গেট এই দুইটা ত্রিভুজ, দ্যাট মিন্স ত্রিভুজ ABD আমরা লিখব ত্রিভুজ ABD ও ত্রিভুজ ও ত্রিভুজ CDE এই দুইটা ত্রিভুজের মধ্যে। ত্রিভুজের নামের কোনো 3টা অক্ষর থাকলেই হবে, তবে সবসময় তুমি ত্রিভুজের নাম লিখতে বর্ণমালার ক্রমটাকে লক্ষ্য করে একটু লিখলে পারে ভালো হয়, না লিখলেও হবে, যে কোনো 3টা হলেই হবে। এই দুইটা ত্রিভুজে কিভাবে? টোটাল 5টা লাইনের একটা গ্রুপ। দেখো সর্বসম প্রমাণের জন্য টোটাল 5টা লাইন, এই 5টা লাইনের একটা গ্রুপ। আমরা একটা লাইন কিন্তু লিখে ফেলছি যে দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব, শেষ। এরপর আমরা প্রথমে যাব বাহুর দিকে। তো প্রথমেই বাহুর দিকে আমরা গেলে পারে দেখো আমরা প্রথমে AD আর DEটাকে সমান বলতে পারি। আমরা বলতে পারি যে প্রথম যে ত্রিভুজের নাম আগে তার তথ্যগুলো আগে থাকবে। তাহলে AD সমান সমান আমরা বলতে পারি DE। এরা কেন? কারণ অঙ্কন অনুসারে, অঙ্কনে আমরা এই AD এবং DEটাকে সমান করে অঙ্কন করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে দিই অঙ্ক নানুসারে আমরা এই কথাটা যদি লিখি, সাইড নোট লিখবে জ্যামিতিতে। আরেকটি হচ্ছে BD সমান সমান CD। দেখো আরেকটি বাহু কিন্তু আমরা সমান পেলাম, কেন? এইখানে দেখো লেখা আছে BC বাহুর মধ্যবিন্দু D। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু দেব BC বাহুর মধ্যবিন্দু D। ওকে, আরেকটি বাহু AB আর C, আমরা তো এটাই প্রমাণ করতে চাই, তাহলে আরেকটি বাহুর দিকে যাওয়া যাবে না। এইবার আসো, দুইটা বাহু হয়েছে, তাহলে কি দরকার? দুইটা বাহু হলে অন্তর্ভুক্ত কোণ দরকার। সেই অন্তর্ভুক্ত কোণ কোথায় পাবো? আসো, আমাদের চিত্রের দরকার নেই। যদি আমরা বুদ্ধি দিয়ে জ্যামিতি পড়তে পারি তাহলে চিত্র লাগবে না, চিত্র ছাড়াও পুরো জ্যামিতি লেখা যায়।
এটা মুখস্থ না। দেখো আমি তোমাকে সেই কথা বলতেছি। অন্তর্ভুক্ত কোণ আমরা কিভাবে লিখব? এই যে দুইটা বাহু যে এখানে আমরা লিখে ফেলছি, এদের অন্তর্ভুক্ত কোণ যে অক্ষরটা, দেখো অবশ্যই একটা অক্ষর মিলে যাবে, যে অক্ষরটা মিলে যাবে সেই অক্ষরটাকে মাঝে লিখবা, দুই দিকে এ আগে বি পরে, তাহলে এটাকে আগে লিখব, বিটাকে পরে লিখব, কোণ চিহ্ন দেব, অন্তর্ভুক্ত কোণ হয়ে গেছে। তবে অন্তর্ভুক্ত কোণের ক্ষেত্রে অন্তর্ভুক্ত শব্দটা লিখতে হয়, এই জন্য আমি অন্তর্ভুক্ত শব্দটা এখানে অ্যাড করে দিলাম, অন্তর্ভুক্ত কোণ। তো এবং দিয়ে দিলাম, এবং অন্তর্ভুক্ত কোণ এটা সমান, তাহলে আশা করি এটা পারবে। অন্তর্ভুক্ত কোণ কী হবে? আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। বুদ্ধিটা কি? যে অক্ষরটা মিল আছে সেইটা আমরা আগে লিখব, বাকি দুইটা অক্ষরের যে অক্ষর ক্রম আগে তার নাম লিখব এবং পরেরটা পরে দেব, হয়ে যাবে অন্তর্ভুক্ত কোণ। চিত্র দেখার কোনো দরকার নাই, বরঞ্চ দেখে লিখলেই মুখস্থ হয় বা আমরা ভুল করি। আমরা এই বুদ্ধি দিয়ে যদি লিখি দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ, আমাদের আজকের পর আর কখনোই ভুল হবে না। এই কোণ দুইটা কি এখন তবুও তো একটু দেখতে হয়। হ্যাঁ, কেন? এই কোণ দুইটা বিপ্রতীপ কোণ, অর্থাৎ একটি এখানে এই এবং বিসি এই দুইটি একে অপরকে দ্বিবিন্দুতে ছেদ করছে। আমরা জানি ছেদ বিন্দুতে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটাও হচ্ছে সেই বিপরীত কোণ। একটা এডিবি এই কোণটা, আর একটা সিডিই এই কোণটা বিপরীত কোণ। এই কোণগুলোর বিপ্রতীপ কোণ, অতএব আমরা সাইড নোটে লিখে দিব বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। ওকে, আচ্ছা, সাইড নোট সবসময় থাকবে। অতএব এই দুইটা ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, এ বি ডি সর্বসম ত্রিভুজ সিডিই। দেখো এই যে পাঁচটা লাইন, এখানে কি মুখস্থের কিছু আছে? একটা বিন্দু মুখস্থ করা যাবে না। মনে রাখবা সর্বসম মানেই 5 লাইনের একটা গ্রুপের ব্যাপার। তো আমি সর্বসম প্রমাণ করলাম মানে কি? সর্বসম মানে একটা ত্রিভুজের যে 6টি ইনফরমেশন আছে, তথ্য আছে, 3টি বাহু, 3টি কোণ, সবাই সমান, অনুরূপ বাহু অনুরূপ কোণগুলো সব সমান। তাহলে আমার লক্ষ্য এবিকে সির সমান প্রমাণ দেখানো। তাহলে আমি কিন্তু এখন লিখতে পারবো অতএব এবি সমান সমান সিই। এই কথাটা বলার জন্যই কিন্তু এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করলাম। এখন আমি কি করব? এখন আমি তো আগেই বলে রাখছি এই যে এসিই সম্পূর্ণ ত্রিভুজটা লিখবো। আমরা লিখবো এখন ত্রিভুজ এসিইএ কি গ্রেটার দেন আছে, তাহলে সেই বুদ্ধিটা অ্যাপ্লাই করব। কি? দুই বাহুর যোগফল। কোন দুই বাহু নেব? ছোট দুইটা নেব। তার মানে আমি এসি প্লাস সিই, ছোট দুই বাহুর যোগফল, বড় বাহু থেকে বড় বাহুটা হচ্ছে এই। বাস, ওকে, দেখো আমাদের কাজ শেষ। এখন এসি থাকবে, প্লাস সির পরিবর্তে আমরা এ বি বসাতে পারবো। এই যে সির পরিবর্তে এ বি গ্রেটার দেন, এইটাকে ভেঙে দুইটা অংশে লেখা যায়। পুরো এই হচ্ছে এডি যোগ ডিই। আমি লিখে দিচ্ছি এডি যোগ ডিই। তুমি ডাইরেক্ট লিখলেও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটাকে আমি সাজিয়ে লিখবো, এ বিটা আগে রাখবো, এসিটা পরে রাখবো, গ্রেটার দেন এডি থাকবে, আর ডিটাকে আবার আমি এডি লিখতে পারি, কারণ অলরেডি আমি অঙ্কনে এডি সমান সমান ডি করেই অঙ্কন করছিলাম। সেই অঙ্কনে কিন্তু লেখা আছে যে ডি এবং এডি সমান। তাহলে দেখো প্রমাণ কিন্তু হয়ে গেল। অতএব এ বি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AD। এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল। বাস, ওকে। উপপাদ্যটা খুব সহজে তোমরা বুঝে নিছো, কারণ এই উপপাদ্যটা জেএসসি এসএসসি সবসময়ই কিন্তু সব ক্লাসের জন্যই, ইভেন ক্লাস 7 থেকে এই উপপাদ্যটা আছে। তো যে কোনো ক্লাসের স্টুডেন্টরা এই ক্লাসটা দেখলে তারা উপকৃত হবে। এখন পরের অংশটুকু শুধু আমি একটু বুঝিয়ে দেব। তো পরের অংশটা দেখো, পরের অংশ আমি এটা মুছে দিচ্ছি। শুধুমাত্র চিত্রটা এঁকে তোমাকে কটা করে দেব, আর খটাও আমি শুধু চিত্রটা দেখিয়ে দেব, আর কোনো কিছু না। বাকিটুকু তোমরা নিজেরা করবে। এইটা দেখে যদি এই 19-এর খ তোমরা একা করতে পারো তাহলে বুঝবে ওকে তোমরা জ্যামিতিটা বুঝতে পারছো। ঠিক আছে? তো এটা কিন্তু তোমরা একা অবশ্যই চেষ্টা করে করবে, অবশ্যই করবে। দেখো এখানে এবিসি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখন যে কোনো ত্রিভুজ আঁকবো না, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। ওকে, এই হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ এক সমকোণ। অতএব সমকোণকে মার্ক করলাম। বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এইটা আমরা বি লিখলাম,
এইটা সি দিলাম, এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যবিন্দু হচ্ছে ডি। ওকে, শেষ। তো ডিটা আমরা আবারও এখানে লিখবো না, বলো তো কেন লিখবো না? কারণ কয়ের জন্য তো লিখবো আমরা, কয়ের জন্য এটা থাকবে। তো বলছে কতে বলছে প্রদত্ত তথ্য অনুযায়ী এবিসি ত্রিভুজটি অঙ্কন করো। আমি শুধু এই কথাটাই যদি লিখি কতে, যে প্রদত্ত তথ্য অনুযায়ী এবিসি ত্রিভুজটি, এই কথাটা আমি লিখে দিব যে প্রদত্ত তথ্য অনুযায়ী এবিসি ত্রিভুজটি আঁকা হলো বা প্রদত্ত ত্রিভুজটি নিম্নরূপ। এটা লিখে যদি তুমি নিচে এই ত্রিভুজটা এঁকে দাও, এনাফ। দেখো যা বলছে তুমি তাই করছো। ওকে, এখন খ নাম্বারের জন্য তুমি কি করবে? খ নাম্বারে আবারও কিন্তু এই চিত্রটা তোমাকে আঁকতে হবে, এক চিত্র দিয়ে সব জায়গায় করবে না। একে ওই খ নাম্বারের ডিটা আমরা এখানে না লিখে একটু পাশে লিখবো। কেন? ওই অঙ্কন আমরা তো জানি এটার জন্য কি করতে হবে, এডি আছে যেহেতু এ কমা ডি যোগ করতে হবে, যোগ করেই কিন্তু তাকে বর্ধিত করতে হবে কত দূর পর্যন্ত, এইটা এবং এইটা যেন সমান হয়, তার মানে এটাও ই পর্যন্ত। এরপর যে কোনো একটার সাথে যোগ করতে পারি, এটাও যোগ করতে পারি, এটাও। তাহলে আমরা সি কমা ই যোগ করে দেব, শেষ আমাদের কাজ। দেখো কি আমরা অঙ্কনে যেটা বলবো, এডিকে ই পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান ডি হয়, সি কমা ই যোগ করি। এখন প্রমাণে আমাদের টার্গেট কি? আমি আবারও বলছি, এখানে ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজ, তার এবং তার বিপরীত দিকে যে ত্রিভুজ, সেই দুইটা ত্রিভুজকে আমরা কি করব? সর্বসম প্রমাণ করব। তার মানে এবারও ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ সি ডি, এই ত্রিভুজ প্রমাণ করব। দেখো আমি মুখে বলে দিচ্ছি, এডিটা ডি এর সমান, আর কি পাবো? এই যে সিডি এবং বিডি এরা সমান, কারণ ডি তো মধ্যবিন্দু, আর এই বিপ্রতীপ কোণ, এই দুইটা কোণ সমান। তাহলে সর্বসম হলো এ বি আর সি সমান। পরে এই সম্পূর্ণ ত্রিভুজে এ বি প্লাস সি ইজ গ্রেটার দেন এ ই, সেটা লিখে সি এর পরিবর্তে এ বি বসাবো, প্রমাণ এটা হয়ে যাবে। সম্পূর্ণটুকু আমি বলে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো যে জ্যামিতি বুঝে নেওয়ার বিষয় যদি আমরা বুঝতে পারি, তাহলে জ্যামিতিতে আমাদের কোনো সমস্যা হবে না। ওকে, তো আসসালামু আলাইকুম।